4 দশক আগে ঝিনাইদহ সীমান্ত এলাকায় চোরাচালানে যুক্ত হন তিনি। পরে আসেন রাজনীতিতে, পৌর কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান থেকে সংসদ সদস্য পর্যন্ত হন। কিন্তু চোরাচালানের সেই চক্র থেকে বের হতে পারেননি। সেই বিরোধেই ভারতের কলকাতায় খুন হন আনোয়ারুল আজিম। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল খুনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও অন্ধকার জগতের লোক। বার্তাকক্ষ থেকে আজকের আলোচনা, আনোয়ারুল আজিম খুনের নেপথ্যে অপরাধের চাঞ্চল্যকর তথ্য। স্বাগত প্রথম আলোর আয়োজন বার্তাকক্ষ থেকে, সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তাকক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। মাহমুদুল ভাই, আপনাকে স্বাগত। আজও আমাদের আলোচনার বিষয় আনোয়ারুল আজিম, এবং একটু বলে রাখি যে আমাদের প্রথম আলোর যে ছাপা পত্রিকায় আজকে আমাদের প্রথম পাতাতেই কিন্তু এই বিষয়ে আরও একটি নতুন প্রতিবেদন এসেছে। দর্শকরা পত্রিকা এবং একই সাথে প্রথম আলো অনলাইনে গেলেও পড়ে নিতে পারবেন। আমি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব যে মানে এই খুনের ঘটনাটার পর থেকেই তো একের পর এক ছোট বড় নতুন নতুন সব তথ্য বেরিয়ে আসছে। মানে অপরাধ জগতের সাথে আনোয়ারুলের যেই একটা যোগসূত্র বা যোগাযোগ, সেটি তো অনেক পুরনো। চোরাচালানে যুক্ত হলেন কবে, কিভাবে? আচ্ছা, আনোয়ারুলের চোরাচালানের যুক্ত হওয়ার যদি আলোচনায় আমরা যেতে হয়, তার আগে আমাদেরকে বাংলাদেশের চোরাচালানের যে ভৌগোলিক যে অবস্থান, সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আপনি দেখবেন যে ঝিনাইদহ, খুলনা, যশোর যে অঞ্চলটি আছে, এটি বাংলাদেশের সকল ধরনের চোরাচালানের জন্য একটি বড় একটি রুট হিসাবে ব্যবহার হয়। এই ব্যবহারটা কিন্তু আজকে থেকে নয়। আপনি যদি 80-র দশক থেকে দেখেন, 80-র দশকে এটার সবচেয়ে বেশি ব্যবহার হতো মাদক এবং হচ্ছে গিয়ে আপনার গরু পাচার, যেটা ভারত থেকে গরু বাংলাদেশে আনা, এই জায়গার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হতো। এবং আপনি পরবর্তীতে দেখবেন যে সময়ের সাথে সাথে এই চোরাচালানের পণ্যের পরিবর্তন হয়েছে, কখনো কখনো ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু চোরাচালানটি কখনোই বন্ধ হয়নি। এবং গোল্ড স্মাগলিং, যেটা আমরা স্বর্ণ চোরাচালানের কথা বলছি, আপনি দেখবেন যে আনোয়ারুল আজিম তিনি কিন্তু 80-র দশক থেকে, যে সময়ের কথা আমরা বলছিলাম, আপনি দেখবেন মহেশপুর যে জায়গাটা, মহেশপুর থেকে ঝিনাইদহ সদরের দূরত্ব প্রায় 37 কিলোমিটার, এবং মহেশপুরের ওই পারেই কিন্তু আছে ভারতের 24 পরগনা এবং হচ্ছে নদিয়া, এবং এপারে মহেশপুর, ঝিনাইদহের মহেশপুর। এই যে সীমান্তটি হচ্ছে 57 কিলোমিটার, এবং এই 57 কিলোমিটার এলাকার মধ্যে 11 কিলোমিটার আছে যেই জায়গাটিতে কোনো ধরনের কাঁটাতারের বেড়া নেই। মূলত এইটাই হচ্ছে সবচেয়ে বড় রুট। এবং ঝিনাইদহের এই জায়গাটির যে, যখন আপনি ঝিনাইদহ সদর থেকে যাবেন, সদর থেকে যদি আপনি মহেশপুরে যেতে হয়, সেক্ষেত্রে কোটচাঁদপুর এবং হচ্ছে আপনার কালীগঞ্জ, এই দুটো এলাকা পার হয়ে যেতে হয়। কালীগঞ্জেরই হচ্ছেন এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন আনোয়ারুল আজিম। কথাটি হচ্ছে যে 80-র দশক থেকে কিন্তু আনোয়ারুল আজিমের এই ধরনের কাজে সম্পৃক্ততার তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয়ভাবে কিন্তু আমরা জানতে পেরেছি। কথা হচ্ছে যে সেখান থেকে তিনি এই জায়গায় কিভাবে এলেন। এই জায়গাটিতে আমরা কাজ করতে গিয়ে আমরা যেটি দেখেছি, সেটি হলো যে তিনি ধীরে ধীরে একসময় গরু এবং মাদকের ওই জায়গাগুলো যখন আস্তে আস্তে আধিপত্য কমা শুরু হলো, এবং আরও বেশি প্রফিটেবল, এটা হচ্ছে গোল্ড হচ্ছে সবচেয়ে স্বর্ণ চোরাচালান সবচেয়ে বড় লাভজনক একটা জায়গা, এবং তিনি কিন্তু সেই জায়গাটিকেই ধীরে ধীরে বেছে নিয়েছেন। এবং এই জায়গাটি বেছে নিয়ে একটা পর্যায়ে কিন্তু তিনি সেই জায়গাটায় যুক্ত হয়ে গেছেন। এবং ঝিনাইদহে কিছু চরিত্র আছে যাদেরকে সবাই জানে যে ওই অঞ্চলে গোল্ড স্মাগলিং এর গুরু বলেও পরিচিত, এরকমও আছেন যে তাকে গুরু হিসেবে চেনে, এবং তার সঙ্গে কিন্তু আনোয়ারুল আজিমের এক ধরনের ঘনিষ্ঠতা কিন্তু আমরা দেখেছি। আরও ইন্টারেস্টিং বিষয় হলো যে আনোয়ারুল আজিমের আমরা 21টি মামলা তথ্য পেয়েছি। আপনি দেখবেন যে রাজনৈতিক বিবেচনায় অনেক সময় মামলার কথা আমরা শুনি, কিন্তু রাজনৈতিক বিবেচনায় যে মামলাগুলো হয়, সেই মামলাগুলো দেখবেন যে রাজনৈতিক বিবেচনাটা কিভাবে হয়, যে মিছিল থেকে ভাঙচুর, সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, অথবা হচ্ছে টায়ার জ্বালানো, বা হচ্ছে দলীয় কার্যালয় ভাঙচুর, এই ধরনের নর্মাল যে ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলোতে রাজনৈতিক বিবেচনার যেই মামলাগুলোর কথা বলা হয়, আমরা দেখি যে এই ধরনের মামলার প্রবণতা রাজনৈতিক মামলার ক্ষেত্রে বেশি। কিন্তু তার ক্ষেত্রে যে মামলাগুলো আছে, এই মামলাগুলোর ধরন কিন্তু রাজনৈতিক মামলার যে ধরন, স্বাভাবিকভাবে যেই ধরনের রাজনৈতিক মামলা চিত্র আমরা দেখি, সেই ধরনের সাথে কিন্তু এটি মানে একই ধরনের মামলা নয়। সেটি কিভাবে, যেমন স্বর্ণ চোরাচালানের মামলাতে কিন্তু আমরা তাকে আসামি হিসেবে দেখেছি। আবার স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বে খুন হয়েছে, সেই খুনের মামলাতেও তাকে আমরা আসামি হিসেবে দেখেছি। আবার এই ধরনের মামলায়
কেউ 164 ধারায় 164 যারা জবানবন্দি যারা দিয়েছেন তারাও কিন্তু তাদের জবানবন্দিতেও কিন্তু আনোয়ারুল আজিমের এই মার্ডারের কথা উঠে এসেছে যে তিনি স্বর্ণ চোরাচালানের ওই চক্রের সঙ্গে জড়িত হয়ে এই মার্ডারে তিনি সম্পৃক্ত হয়েছেন। এটার মানে হচ্ছে যে কোনো না কোনোভাবে তিনি যে এই প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত এটি কিন্তু দেখা গেছে। এবং আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেদিন আনোয়ারুল আজিম খুন হওয়ার খবরটি আমরা পাই এবং তখনই কিন্তু আমরা যতগুলো সোর্স থেকে আমরা কথা বলেছি আমরা কিন্তু তখনই আমরা দেখেছি যে এবং এই তথ্যটি কিন্তু আমরা পাচ্ছিলাম যে আনোয়ারুল আজিমের স্বর্ণ চোরাচালানে এক ধরনের সম্পৃক্ততার তথ্য আছে এবং এই তথ্যটা এখন এই জায়গায় এসে এই তথ্যটা অনেক বেশি পরিণত হয়েছে। পরিণত কেন? কারণ হচ্ছে একদিকে আমরা স্থানীয়ভাবে খবর পাচ্ছি যে তিনি এই ধরনের কাজে জড়িয়েছেন, আমরা যে মামলাগুলো বিশ্লেষণ করছি সেখানেও আমরা পাচ্ছি এই ধরনের কাজে তার সম্পৃক্ততা ছিল। তদন্ত যারা করেছেন বাংলাদেশে তদন্তকারীদের যে অভ্যন্তরীণ যে বার্তা সে বার্তাদের মধ্যেও কিন্তু তারা এই ধরনের বিষয়ে উল্লেখ করেছেন বলে আমরা জানতে পেরেছি যে তিনি স্বর্ণ চোরাচালানে যুক্ত। আবার আরেকটি দিক হলো ভারতের অংশ, যেহেতু আনোয়ারুল আজিম খুন হয়েছেন গত 13ই মে ভারতের কলকাতায়, সেক্ষেত্রে ভারতের তদন্ত এবং তাদের যে প্রতিবেদন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেখানে কলকাতার সিআইডির বরাতে আমরা দেখেছি যে কলকাতার গণমাধ্যমগুলো বলছে যে আনোয়ারুল আজিম স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত। এই যে সবগুলো জায়গা যখন মিলে যায় তখন একটা জায়গায় আমরা বলতে পারি যে হ্যাঁ তার এই স্বর্ণ চোরাচালানের সঙ্গে তার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে। এবং এই স্বর্ণ চোরাচালানের সাথে তার সম্পৃক্ততা, যুক্ত হওয়া এবং আধিপত্য বিস্তার করা, এই বিষয়টা তার যে একটা রাজনীতি বা রাজনৈতিক একটা জীবন তার ছিল, সেই জীবনে এই বিষয়টা কতটা প্রভাব ফেলেছে এবং একই সাথে তার রাজনীতি যে জীবনটা সেটাও যদি একটু ঘুরে আসতে চাই, আমাদের সময় একদম শেষের দিকে। আপনি এক্ষেত্রে আমি আপনাকে যদি বলি বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট আপনি দেখবেন যে অঞ্চল ভিত্তিক রাজনীতিতে কারা এসছে, রাজনীতির ধরনগুলোও কিন্তু পরিবর্তন হয়েছে। বিভিন্ন অঞ্চল ভিত্তিক যারা নেতা হয়েছেন তারা কিভাবে নেতা হয়েছে সেটি আপনাকে দেখতে হবে। সেটি যদি আপনি দেখেন আপনি দেখবেন যে রাজনীতিতে এসেছে হয় সে এলাকায় সামাজিকভাবে প্রভাবশালী, অথবা সে অপরাধ জগতে তার প্রভাব ছিল, অথবা বংশীয় মর্যাদা আছে, অথবা তার লিগ্যাসি আছে। এই ধরনের এইভাবে কিন্তু মানুষ প্রত্যেকটা অঞ্চলেই যারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছেন এই জায়গাগুলোর মাধ্যমেই কিন্তু সবাই এসছেন। আনোয়ারুল আজিমের ক্ষেত্রে আমরা যেটা দেখি তিনি একটা সময় এই স্বর্ণ চোরাচালান 80-র দশকের শুরুর দিকটাতে তার এই সম্পৃক্ততা তথ্যগুলো পাওয়া যাচ্ছে। 1989 সালে এসে তিনি যুক্ত হলেন বিএনপিতে এবং তিনি পরবর্তীতে 1993 সালে গিয়ে সেখানে যে তিনি কাউন্সিলর হলেন। কাউন্সিলর হওয়ার পরে 1995 সালে গিয়ে তিনি কিন্তু আওয়ামী লীগে যোগ দিলেন এবং আওয়ামী লীগে যোগ দিয়েছেন কিভাবে? তিনি যার সঙ্গে আব্দুল মান্নান তৎকালীন যে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য তার সঙ্গে তিনি সেখানে যুক্ত হলেন আওয়ামী লীগে 1995 সালের কথা বলছি। এটার মানে হচ্ছে যে আদর্শিক যেই জায়গাটি তার চাইতেও আমাদের কাছে মনে হয়েছে বা স্থানীয়রা যেটি বলছেন যে আদর্শিক জায়গার থেকে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে যে তার যে আধিপত্য ধরে রাখার এই বিষয়গুলো। এখন কথা হচ্ছে যে এই মামলাকে কি আমরা বা এই ঘটনাগুলোকে কি আমরা, যেমন আমরা যেটা স্বর্ণ চোরাচালানের কথা বলছি, তাহলে এই খুনে আমরা রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা সেই অর্থে কেন বলছি না বা কম বলছি? সেই বলার কারণটি হচ্ছে আপনি দেখবেন যে আমরা যাদেরকে ধরা হয়েছে প্রত্যেকেরই কিন্তু, যেমন শিমুল ভূঁইয়া একসময় দুর্ধর্ষ চরমপন্থী নেতা ছিলেন এবং শিমুল ভূঁইয়ার কিন্তু এখন রাজনৈতিক একটা অবস্থানও ওই অঞ্চলে আছে। এবং পাশাপাশি আপনি যদি আমরা আনোয়ারুলের কথা বলি, আনোয়ারুল তো সংসদ সদস্য ছিলেন। আখতারুজ্জামান শাহিন যাকে খুনের মূল পরিকল্পনাকারী বলা হচ্ছে তার ভাইও কিন্তু কোটচাঁদপুর পৌরসভার মেয়র। এর মানে হলো এদের প্রত্যেকেরই একটি রাজনৈতিক একটি পরিচয় এবং একটি অবস্থান কিন্তু এলাকাতে আছে। সর্বশেষ যাকে ধরা হলো বাবু নামের একজনকে, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্পাদকীয় একটি পদে আছেন, তারও কিন্তু একটা রাজনৈতিক পরিচয় আছে। কিন্তু এই পরিচয়গুলোর বাইরেও তাদের আরো একটি পরিচয় আছে। আপনি দেখবেন যে এরা কোনো না কোনোভাবে এরা আত্মীয়তার সম্পর্ক আছে এদের প্রত্যেকের সঙ্গে, অথবা এরা কোনো একটা সময় একসঙ্গে জেলে সময় কাটিয়েছেন। তো এই কারণে আমাদের এই সিদ্ধান্তে আসার মতো সময় এখনো হয়নি যে ব্যাপারটি রাজনৈতিক নাকি হচ্ছে গিয়ে আপনার স্বর্ণ চোরাচালান। হ্যাঁ, তবে এটা হতে পারে যে স্বর্ণ চোরাচালানের পাশাপাশি রাজনৈতিক অনেক হিসাব নিকাশ যেহেতু আছে, তিনি যেহেতু 3 বারের সংসদ সদস্য, এই আসন থেকে নিশ্চয়ই আরো অনেকেই সংসদ সদস্য হতে চান, তাদের সেখানে কোনো আগ্রহের জায়গা থাকতেও পারে, আমরা সেই জায়গাটাকে উড়িয়ে দিচ্ছি না।
একদমই তাই। মাহবুব ভাই, আমরা আলাপ করতে করতে শেষের দিকে চলে এসেছি। আসলে আমাদের প্রতিবেদনটাও আজকে যখন আমি পড়ছিলাম যে মানে প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা প্যারাতে এতগুলো তথ্য, সবগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে আলাপ করবার জন্য অনেক বেশি সময় লেগে যায়। আমি সবশেষে যদি আপনাকে একটা মানে একদম 1 মিনিটে যদি একটা উত্তর জানতে চাই, সেটা হচ্ছে যে মানে এমন একটা ব্যাকগ্রাউন্ডের বা এমন একটা বিষয়ের সাথে জড়িত একটা মানুষ, সে তার একটা রাজনীতিতেও সে চলে গেলেন এবং সেখানেও সে বেশ বড় পদেই থাকলেন, এবং একই সাথে তার এই বিষয়টি কিন্তু তার রাজনীতির তার যে সহকর্মীরা বা কলিগরা যদি বলি যারা ছিলেন সবাই জানতেন এবং স্থানীয়রাও জানতেন, কিন্তু কেউ কখনো প্রকাশ্যে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারেনি। এইটা কেন হয়? দেখুন, আমি আপনাকে বলেছি যে রাজনীতিতে যারা আসে কিভাবে আসে। তো আনোয়ারুল আজিমের যে উত্থান, আমরা কিন্তু এলাকায় যখন কথা বলেছি আমরা জেনেছি যে আনোয়ারুল আজিম তিনি মোটরসাইকেল বলেন, আপনি যে কোনো ধরনের গাড়ি বলেন, বাস, ট্রাক, অ্যাম্বুলেন্স, তিনি সব ধরনের গাড়ি চালাতে পারতেন এবং তার কিন্তু এক ধরনের প্রভাব এলাকায় ছিল। এবং আনোয়ারুল আজিম মারা গেছেন, কিন্তু আমরা কিন্তু এলাকাতে তার দ্বারা নির্যাতিত হয়েছেন এমন মানুষের সঙ্গেও আমরা কিন্তু কথা বলেছি বা এমন মানুষজন আমরা পেয়েছি। তো ব্যাপারটি হলো যে আপনি কথাটি কখন বলতে পারবেন, যখন কথা বলার পরিবেশ থাকবে। হয়তো সেই পরিবেশটি যে হয়তো সেখানে নিশ্চিত করা যায়নি। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনি দেখেন যে এখন কেন তিনি রাজনীতিতে আসলেন, কেন তিনি রাজনীতিতে তার অবস্থান হলো, এটার আসলে অনেক বড় ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি খুব সংক্ষেপে বলি, আপনি দেখবেন প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা শুনি যে তারা তদন্ত করছেন, তারা জরিপ করছেন এবং প্রার্থীদের সম্পর্কে তারা খোঁজ খবর নিচ্ছেন। এখন এই জায়গাটাতে আসলে রাজনৈতিক দলগুলোই ভালো বলতে পারবে যে তাদের কাছে আসলে কি ধরনের তথ্য ছিল, এবং এই ধরনের তথ্য নিশ্চয়ই যদি তারা সেই ধরনের মাঠ পর্যায় থেকে যদি তদন্ত হতো তাহলে তাদের কাছে তথ্যগুলো যাওয়ার কথা। তারা সেক্ষেত্রে সেই তথ্যগুলো কি পেয়েছিলেন কিনা, বা সেটি তারা কোন বিবেচনায় নিয়েছিলেন এবং কোন বিবেচনায় আসলে আনোয়ারুল আজিমকে পরবর্তীতে আবার তাকে নমিনেশন দেয়া হলো এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তার বিরুদ্ধে যে 21টি মামলা ছিল সেই মামলাগুলোকে কেন পরবর্তীতে আস্তে আস্তে অব্যাহতি দেওয়া হলো বা নিষ্পত্তি করা হলো, এই জায়গাগুলোতে এই উত্তরগুলো আসলে এখানে অনেক রাজনৈতিক প্রশ্ন থেকে যায়। একদমই তাই। এসব নিয়ে সামনে নিশ্চয়ই আপনার সাথে আরো বিস্তারিত আলাপ হবে। আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমার সাথে আছেন মাহমুদুল। আমরা আলাপ করলাম আনোয়ারুল আজিম খুনের নেপথ্যে অপরাধের চাঞ্চল্যকর তথ্য। আপনি কি ভাবছেন আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।